মেরা ভারত মহান মহান এই ভারতে সায়েন্টিস্ট এখন জেলে আর রেপিস্টরা এখন বেল পাচ্ছে। এটাই নতুন ভারতবর্ষ। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা সবাইকে পুরোটা দেখার জন্য অনুরোধ করব, কারণ এই ভিডিওটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো একজন অপরাধী কিংবা শুধু রাজনৈতিক কোনো বিষয় নয়, পুরো দেশের আইনি সুরক্ষা আর নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তোলে। কমেন্টে জানাবেন মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে বুঝতে সাহায্য করবেন আমি সঠিক পথে আছি কিনা। আমাদের দেশ ভারতবর্ষ, যেখানে গর্বের সাথে ভারত ভাগ্য বিধাতা গাইতে অভ্যস্ত আমরা, কিন্তু উন্নাও কাণ্ড আজ আমাদের প্রশ্ন করে, ভারত ভাগ্য বিধাতা কে? সংবিধান নাকি রাজনৈতিক ক্ষমতা? কারণ একজন প্রভাবশালী বিজেপি নেতা ধর্ষক, পক্সো মামলায় দোষী, সাথে মামলার সাক্ষীদের নির্মমভাবে হত্যা করে, নির্যাতিতাকে হুমকি দিতে অভ্যস্ত, সেই অপরাধীর জামিন হয় এই ভারতবর্ষে। ঘটনার শুরুটা থেকে শুনলে আপনি শিউরে উঠবেন। সালটা 2017, উত্তরপ্রদেশের উন্নাও। 17 বছরের নিচু জাতের এক নাবালিকা মেয়ে, দরিদ্র পরিবার, কাজের প্রয়োজন। শশী সিং নামের এক পরিচিত মহিলা ওই মেয়েটিকে নিয়ে যায় কাজ দেবে এই অজুহাতে। 4 জুন 2017 সন্ধে নাগাদ মেয়েটিকে নিয়ে যাওয়া হয় উন্নাওয়ের প্রভাবশালী বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের বাড়িতে। পিছনের গেট দিয়ে ঢোকানো হয়। ভিতরে ক্ষমতা, ভয়, নিঃসঙ্গতা, অন্ধকার। সেদিন রাতে নাবালিকা মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করে কুলদীপ সিং সেঙ্গার, সাথে একদম সিনেমার ভিলেনের স্টাইলে হুমকি, মুখ খুললে পুরো পরিবার শেষ করে দেবে। ঠিক এক সপ্তাহ পর মেয়েটি আবার নিখোঁজ। 11 জুন 2017 শশী সিং তার ছেলে শুভম, ড্রাইভার আওধেশ কানপুরে কাজ দেবে বলে নিয়ে যায়। কানপুর নয়, এটা ছিল ভয়ঙ্করপুর। শুভম ও আওধেশ বারবার ধর্ষণ করে মেয়েটিকে। এরপর 60,000 টাকায় ব্রজেশ যাদব নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। সেখানে আরো অজানা লোকেরা। অতঃপর গণধর্ষণ। 21 জুন পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এফআইআর হয় শুভম, আওধেশ, ব্রজেশের বিরুদ্ধে। পক্সো লাগু হয়, ওরা গ্রেফতারও হয়। এই পর্যন্ত মনে হচ্ছিল বিচার এগোচ্ছে, কিন্তু তখনই মেয়েটি করে ফেলে সবচাইতে বিপজ্জনক কাজটা। 17 আগস্ট 2017 মেয়েটি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখে। সে লেখে, আমাকে প্রথম ধর্ষণ করেছিল বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ফলে পুলিশ নড়ে চড়ে বসে মেয়েটির বয়ান রেকর্ড করে, কিন্তু সেঙ্গারের নাম লেখে না। কারণ সেঙ্গার উঁচু জাতের ঠাকুর, ভাজপার বড় এমএলএ নেতা। পুলিশ কি তার নাম রাখতে পারে উপর থেকে নির্দেশ না এলে? অতএব বয়ান রেকর্ড হলো, কিন্তু বিজেপি এমএলএ সেঙ্গারের নাম রেকর্ড করল না পুলিশ। উল্টে সেঙ্গার, তার ভাই এবং কয়েকজন পুলিশ মস্তান গেল মেয়ের বাপকে সবক শেখাতে, সঙ্গে মামলায় ফাঁসিয়ে দিতে। মেয়ের বাবাকে মেরে পাঠ করা হলো, তারপরেই তাকে গ্রেফতারও করা হলো। মেয়েকে চুপ করিয়ে রাখতে পারে না, এ কেমন আদর্শ হিন্দু বাপ, তাই না? অতএব গ্রেফতার তো হওয়ারই কথা। মেয়েটির বাবাকে এত টর্চার করা হয়েছিল যে হাসপাতালে গ্রেফতার বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। এই মতো অবস্থায় মেয়েটি কি করে? 4 দিন বাদে 8 এপ্রিল 2018 অসহায় মেয়েটি একাই লড়তে চলে গেল মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে। বুকের আগুনকে নেভাতে পারেনি বলে গায়ে আগুন দিয়ে মরার চেষ্টা করলো। আচ্ছা, এই তথাকথিত হিন্দুত্ববাদীরা রাম নিয়ে এত বাতেলা মারে, অথচ সীতাদের বারে বারে গায়ে আগুন দিতে হয় কেন এদেশে? এই মেয়েটিও আগুন দিয়েছিল গায়ে। তবে শেষ মুহূর্তে মেয়েটি বেঁচে ফিরলেও শেষ অবধি তার বাবাকে বাঁচাতে পারল না। বাবা পরের দিন মারা গেলেন। এরপরে নড়াচড়া হলো, কারণ খবরে বড় বিষয় হয়ে গেল সবটা। গ্রেফতার হলো সেঙ্গার। অনেক প্রতিবাদ হলো, বিজেপি ড্যামেজ কন্ট্রোলে নামলো, পুলিশ থেকে সিবিআইতে গেল কেস, কিন্তু খেলা থামেনি। 2019 সালের 28 জুলাই মেয়েটি এবং তার উকিলের গাড়িকে রাস্তায় কালো আলকাতরা দিয়ে ঢাকা নাম্বার প্লেটের ট্রাক ধাক্কা মারে। মেয়েটির চাচি এবং মাসি তাতে মারা গেলেন। মেয়েটি এবং উকিল অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় জখম হলো। ফলে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিল। মেয়েটি ও তার উকিলকে পরিবার সমেত নিরাপত্তা দিতে বাধ্য করল সরকারকে। আরো একটা বিষয় জানিয়ে রাখি, 2018 আগস্টে ওই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী ইউনুস খানও রহস্যজনকভাবে মারা যান। মেয়েটির কাকা, যিনি আন্দোলন করছিলেন মেয়েটিকে নিয়ে, তাকে পুলিশ 20 বছরের পুরনো একটা গুলি ছোঁড়ার কেসে জড়িয়ে দিয়েছিল। তিনি জেলে।
কোর্ট তাকে তিহারে আনলেন নিরাপত্তার জন্য। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে মামলা যায় দিল্লিতে। ডিসেম্বর 2019 কুলদীপ সেঙ্গার দোষী প্রমাণিত হলো। ধর্ষণে যাবজ্জীবন এবং 25 লক্ষ টাকা ক্ষতিপূরণের রায় এলো। এতদিনে মনে হলো অবশেষে ন্যায় হলো। কি ভাবছেন, গল্পটা ফুরালো? নোটে গাছটা কি মুড়ালো? আগে না। গত 24শে ডিসেম্বর দিল্লি হাইকোর্ট যাবজ্জীবন সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করেছে। ধর্ষক সেঙ্গারের বেল হয়েছে। মহানন্দে হাসি হাসি মুখ সহ সেঙ্গারের ছবি এসে গেছে নিউজ পেপার থেকে বিভিন্ন মিডিয়াতে। এখন বিজেপি আবার সভা করে বরণ করবেন কবে সেটা কেউ জানে না। প্রভাবশালীদের জন্য জামিন নিয়ম, আর জেলে থাকাটা ব্যতিক্রম। জানেন, ভারতের জেলে যারা রয়েছেন তাদের মধ্যে 75% বিচারাধীন এবং বেল পাচ্ছেন না। কারো টাকাই নেই। কারোর প্রতি আবার রাষ্ট্র এতই সদয় যে ইউএপিএতে এনএসএতে ফাঁসিয়েই রেখেছে। দিনের পর দিন আদালতে হয় বিচারক থাকেন না, নয় উকিল থাকেন না, নয় অন্য কিছু হয়, বেল জোটে না। অথচ যে একজন নাবালিকাকে নির্মমভাবে ধর্ষণ করেছে, এত ভয়ঙ্কর, এত ক্ষমতাবান, তার পক্সো মামলাতে বেল। অন্যদিকে নির্যাতিতা ও তার মা প্রতিবাদে বসলে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় তাদেরকেই। আচ্ছা, এই রাষ্ট্র কি অপরাধের থেকে বেশি বিপজ্জনক মনে করে প্রতিবাদকে? অনেকের মতে সংবিধান একটা মোটা বই, তার আদর্শগুলোকে কাজে না লাগালে সেটা শুধু বই থেকে যায়। গণতন্ত্রের নাগরিকের শক্তি হতে পারে না। আচ্ছা, অপরাধী যদি প্রভাবশালী হয়, ধর্মগুরু হয়, রাজনৈতিকভাবে উপকারী হয়, তাহলে বিচার ধীর হয়, নমনীয় হয়? তাহলে কি এখন ন্যায় বিচার আর অন্ধ নয়? সে খুব ভালো করেই চেনে শক্তিশালী কে আর কে দুর্বল। যদি উত্তরগুলো হ্যাঁ হয়, তাহলে সমস্যাটা কোনো একক মামলা বা ব্যক্তিকে ঘিরে নয়। সমস্যাটা রাষ্ট্রের চরিত্রে, শাসনের মানসিকতায়, আর আমাদের নীরবতায়। ভয়ঙ্কর বিষয় হলো, ধর্ষকরা যখন বেলে থাকে আর আন্দোলনকারীরা জেলে, তখন প্রশ্নটা আর আইনগত থাকে না। সেটা হয়ে ওঠে নৈতিক, ঐতিহাসিক আর ভয়ঙ্করভাবে রাজনৈতিক। আপনিও যদি মনে করেন প্রশ্ন তোলা অপরাধ নয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করাটা দেশদ্রোহিতা নয়। ধন্যবাদ।